Good afternoon, dear listeners. Welcome to my channel Friendly Educator Online once again. আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আমি প্রিভিয়াস কয়েকটি ক্লাস ধরে ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার 3 ইংলিশ থেকে আমি প্রোজ চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ইতিমধ্যেই আমি প্রথম দুটো প্রোজ থেকে আলোচনা সেরে ফেলেছি। আরও একটি প্রোজ তোমাদের সিলেবাসে থেকে গেছে, সেটি হচ্ছে দ্য বিট। আজকে সেই চ্যাপ্টারটি নিয়ে একটু আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই প্রথমে বলে রাখবো, যদি নতুন হয়ে থাকো তাহলে যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার চাই। যাই হোক, তাহলে শুরু করছি। দেখো, তোমাদের যে তৃতীয় প্রোজটি আছে সেটি হচ্ছে দ্য বিট, রিটেন বাই অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ হিসেবেই আমরা তাকে চিনি। আমাদের যে ওল্ড সিলেবাস ছিল সেখানেও তার একটি ওয়ান অ্যাক্ট প্লে সিলেবাসে ছিল। সেই অ্যান্টন চেকভ, তার পুরো নাম হচ্ছে অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। ইনি জন্মেছেন কত? 1860, 1860তে রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। এই জায়গাটা একটু ভাইটাল, আমাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো মনে রাখতে হবে। কেন? আমি একটা কথা বিভিন্ন সময় বলে থাকি, তোমরা খেয়াল করেছো হয়তো, লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, অর্থাৎ সাহিত্য সমাজের দর্পণ। অর্থাৎ সাহিত্যের মধ্যে সমাজের প্রতিফলন, সেই সময়কার প্রতিফলন পড়বে, এটাই তো স্বাভাবিক। তাহলে এনার ক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কেন? এই অ্যান্টন চেকভ তিনি 1860 সালে রাশিয়ায় জন্মগ্রহণ করলেন। এই 19th সেঞ্চুরি শেষের দিকে রাশিয়ান সোসাইটিটা একটুখানি বুঝতে হবে। এই সময় রাশিয়ান সোসাইটি একটু বুর্জুয়া শ্রেণীর হাতে ছিল, যারা তথাকথিত জমিদার শ্রেণীর, উন্নত শ্রেণীর, তাদের হাতেই সমাজের কলকবজা ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এনজয়মেন্ট করার জন্য, পার্সোনাল লাইফ এনজয়মেন্টের জন্য বড় বড় পার্টি, অমুক তমুক এসব আয়োজন করত। এখানেও সেই রকম একটি পার্টি, এবং সেখান থেকেই সেই পার্টিতে থাকা বিভিন্ন ব্যক্তিদের মধ্যে একটা কথা থেকে চ্যালেঞ্জ উঠে এলো, আর সেখান থেকেই এই গল্পের নামকরণ হয়েছে দ্য বিট। এখন সেই যে 19th সেঞ্চুরি রাশিয়ান সোসাইটি বা কন্টেম্পোরারি সোসাইটি, সেই সোসাইটিতে কিন্তু সেই সময় একটা বিরাট আলোচনা ছিল। সেই আলোচনার বিষয়বস্তু ছিল লাইফ ইমপ্রিজনমেন্ট। এই লাইফ ইমপ্রিজনমেন্ট এটা নিয়ে তাদের একটা আলোচনার বিষয় ছিল। বেশিরভাগ জনই সেই নিয়ে আলাপ আলোচনা করত, কোনটা বেটার হবে, লাইফ ইমপ্রিজনমেন্ট না ক্যাপিটাল পানিশমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট না ক্যাপিটাল পানিশমেন্ট, কি নিয়ে কোনটা কার ভালো লাগা, এই নিয়ে কিন্তু নানা জায়গায় নানা আলোচনা চলত। এখানেও সেই আলোচনা এবং সেই আলোচনার প্রেক্ষিতে লেখক অর্থাৎ অ্যান্টন চেকভের যে মনোভাব, সেটাই কিন্তু ব্যক্ত হয়েছে এই ছোট গল্পের মধ্য দিয়ে। আচ্ছা, ছোট গল্প কি সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। ছোট গল্প মানে যার একটা অ্যাব্রাপ্ট বিগিনিং, অ্যাব্রাপ্ট এন্ডিং থাকবে, তারপর স্মল ফিউ ক্যারেক্টার্স থাকবে, এই রকম ব্যাপার। এখানেও দেখবে সেই বিষয়গুলো অবশ্যই দেখা গেছে, সেই কারণেই এটা সার্থক ছোট গল্প। আমি সরাসরি গল্পে চলে আসি। এই গল্পটা পাবলিশড হলো কবে? ফার্স্ট পাবলিশড হয়েছিল 1889-এ। ফার্স্ট পাবলিশ হয়েছিল 1889-এ, 1889 সালে ফার্স্ট পাবলিশড হয়েছিল। সেখানে রাশিয়ার একটা সেই সময় পপুলার নিউজ পেপার ছিল, সেই নিউজ পেপার নভোই ভ্রেম্মা। এই নিউজ পেপারে প্রথম পাবলিশড হয়েছিল দ্য ফেরি টেল। দেখো, দ্য ফেরি টেল এই নামে কিন্তু প্রথম পাবলিশড হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এটিকে রিভাইজড
ভার্সন দেয়া হয় এবং নামকরণ করা হয় দ্য বেট। এই নামে পরবর্তীতে এটা প্রকাশিত হয়। এই গল্পে দেখেছো তোমরা যে দুটো চরিত্র, মুখ্য চরিত্রকে দেখতে পাবে, যারা কোনো একটি পার্টিতে, সামান্য পার্টিতে যেগুলো সব খাওয়া দাওয়া আলাপ আলোচনা ইত্যাদি তো থাকেই, সেই খাওয়া দাওয়ার মাঝখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। আর সেখানে তাদের আলোচনার বিষয় ছিল এই ক্যাপিটাল পানিশমেন্ট। তাহলে সেই ক্যাপিটাল পানিশমেন্ট বেটার না লাইফ ইমপ্রিজনমেন্ট বেটার, এটা নিয়েই তর্কাতর্কি শুরু। আর সেখান থেকেই এই গল্পের সূত্রপাত। গল্পে মুখ্য দুটি চরিত্র, একজন হচ্ছেন ওল্ড ব্যাংকার ছিলেন, আর ইয়ং একজন লয়ার। ইয়ং লয়ার তিনি বললেন লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সেটাই ভালো। এই কথাটা কিন্তু ওল্ড ব্যাংকার একেবারেই মেনে নিতে পারলেন না, তিনি এর সঙ্গে এগ্রি হতে পারলেন না। আর তখনই তিনি প্রতিবাদ করে উঠেছিলেন, ঝাঁঝিয়ে উঠেছিলেন। এবং ইয়ং ব্যাংকার, তারও রক্ত তাজা, তিনিও তখন আরও উগ্রভাবে ঝাঁঝিয়ে উঠলেন, ক্ষেপে উঠলেন এবং চ্যালেঞ্জ করে বসলেন যে আমি প্রমাণ করে দেব যে এই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডের চেয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো। আর তারপরেই সেই চ্যালেঞ্জ হিসেবে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হলো যে উনি 5 বছর, প্রথমে ইনি বলেছিলেন 5 বছর তুমি এরকম একা থেকে, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে কি, একা একটা জায়গায় থাকা, কারো সঙ্গে মিশতে না পারা, দেখা সাক্ষাৎ করতে না পারা, তুমি থেকে দেখাও। উল্টে লয়ারের রক্ত তাজা হলে যা হয়, উল্টে লয়ার কি বললেন, আমি 5 বছর কি বলছেন, আমি 15 ইয়ার্স 15 বছর আমি একা থেকে দেখাবো। তখন তার বয়স মাত্র 25 বছর। বলছেন 15 বছর আমি একা থেকে দেখাবো এবং আমি চ্যালেঞ্জটা জিতবো। সেই সময় চ্যালেঞ্জ ছিল 2 মিলিয়ন চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হলো উভয়ের পক্ষ থেকে। তারপর যথারীতি লয়ার থাকতে শুরু করলেন একটা আলাদা বন্দির মতো করে একটা আলাদা ঘরে। সেই সব ঘর এমনভাবে সবটাই কিন্তু ব্যাংকার তিনি ঠিক করে দিয়েছিলেন এবং শর্ত ছিল যে সেখানে একটা জায়গা, একটা কুঠুরিতে থাকতে হবে। সেখানে তার সব কিছু খাবার দাবার যা দরকার, বইপত্র, অমুক তমুক যা যা প্রয়োজন হবে সব কিছু ঠিকঠাক সাপ্লাই দেওয়া হবে, কিন্তু তিনি সেই ঘরের বাইরে থেকে বেরোতে পারবেন না, ইভেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও করতে পারবেন না। সেই ঘরে একটা কুঠুরি মতো করা হয়েছিল, সেখান থেকে তার যা প্রয়োজনীয় জিনিস সব সাপ্লাই দেওয়া হতো। যথারীতি লয়ার থাকতে শুরু করলেন। এইভাবে থাকতে প্রথম দিকে লয়ার সেটাকে অতটা গুরুত্ব দেয়নি। প্রথম দিকে বেশ ভালোই নিচ্ছিলেন, তিনি কত বই অর্ডার করছিলেন, তারপর ড্রিঙ্কস অর্ডার করছিলেন, ইত্যাদি সব ভালো রকম চলছে, যা করছেন তাই হচ্ছেন, এত পড়াশোনা করছেন, এত বিষয় নিয়ে জ্ঞান অর্জন করছেন। এরকম হতে বছর তার মুড চেঞ্জ হতে থাকলো এবং একটা সময় এলো যে এত পড়া পাগল ছিল, সেই পড়া ছেড়ে দিল। মানে একটা 10th ইয়ার 10 বছর, সেখানে দেখা গেল যেটা তার আগে তিনি 4 বছরে যেখানে কত বই পড়ে ফেলেছেন, আর সেই 10 বছরে গিয়ে তিনি কি করছেন, একটা বই, চটি একটা বই, সেটা নিয়েই তিনি কাটিয়ে দিচ্ছেন। এরকম সাডেন চেঞ্জেস দেখা গেল এবং এরকম বেশ কিছু সাডেন চেঞ্জেস দেখতে শেষ পর্যন্ত অদ্ভুতভাবে যেটা দেখা গেল, সেই ইয়ং লয়ার সেই শর্ত শেষ হওয়ার মাত্র 5 ঘন্টা আগে তিনি শর্ত ভেঙে বেরিয়ে চলে গেলেন। তিনি 5 ঘন্টা আগে তিনি সেই ঘর থেকে পালিয়ে গেলেন। আর পালিয়ে যাওয়া মানে শর্ত ভেঙে যাওয়া, ব্যাংকারের
সেই 2 মিলিয়ন দেওয়ার কথা ছিল, সেটাও পাওয়ার নয়, সেটা তিনি জানতেন পাবেন না, তবুও শর্ত ভেঙে চলে গেলেন। অথচ তার আগে ওই ব্যাংকার যখন দেখছেন যে এবার আগামীকাল তার শর্ত শেষ হবে, তাকে আমাকে 2 মিলিয়ন দিতে হবে, ব্যাংকার কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। ইভেন ব্যাংকার তাকে হত্যা করতে পর্যন্ত চেয়েছিলেন। কিন্তু যখন তার কাছে ওই লেখালেখি দেখে একটা চিঠি শেষ মুহূর্তে তিনি দেখেছিলেন তাকে হত্যা করতে গিয়ে, যেখানে তিনি এটা উপলব্ধি দেখাচ্ছেন যে এসবের কোনো প্রয়োজন নেই, এসব তুচ্ছ, এই ওয়েদ সম্পত্তি অমুক তমুক সব তুচ্ছ। যদি সম্পর্ক না থাকে, যদি মেলামেশা না থাকে, যদি দেখা সাক্ষাৎ না থাকে, তাহলে এত কিছুর কোনো অর্থ নেই। সেটা তিনি রিয়েলাইজ করেছিলেন এবং চিঠিতে সেই রকমই কিছু লিখেছিলেন। আর সে কারণেই ওই ওল্ড ব্যাংকার তাকে হত্যা না করে ফিরে এসেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে দেখলেন যে পরের দিন 5 ঘন্টা আগে তিনি বেরিয়ে চলে গেছেন। স্বাভাবিকভাবে শর্ত ভাঙা হলো, তিনি টাকাটা পেলেন না, আর তিনি টাকাটা দিলেন না। অ্যাকচুয়ালি ওল্ড ব্যাংকার আর এই লয়ার এই গল্পের মধ্য দিয়ে কি দেখানো হলো? এটাই দেখানো হলো যে আমাদের কাছে এই মেটেরিয়াল ওয়েলথ, এই যে সম্পত্তি, এসবের কোনো গুরুত্ব নেই। এসব দিয়ে কখনো জীবন হয় না, এসব দিয়ে জীবনে টেকা যায় না, জীবনে বাঁচা যায় না। জীবনে বাঁচার জন্য সাহচর্য দরকার হয়, সম্পর্কের দরকার হয়, এটাই বাস্তব। সেই সত্যটা তিনি কিন্তু ফুটিয়ে তুললেন শেষে। আর এই গল্পের মধ্য দিয়ে গল্পকার অ্যান্টন চেকভ তিনিও কিন্তু সেই অমোঘ সত্য, ইউনিভার্সাল ট্রুথকেই তিনি এখানে এস্টাবলিশ করেছেন। যাই হোক, আশা করি আমি গল্পের বিষয়টা বোঝাতে পারলাম। গল্পটা তোমরা মাথায় রাখবে, আর এই যে পয়েন্টসগুলো কিছু বলেছি সেই পয়েন্টসগুলো একটু মাথায় রাখবে, তাহলে এই গল্পটা সম্পর্কে তোমাদের শর্ট কোশ্চেন অনায়াসে তোমরা করতে পারবে। যেহেতু এমসিকিউ, গল্পটা একটু ভালো করে থরোলি পড়ে নিও, তাহলে দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই রাখলাম। টাটা, বাই বাই।